প্রিয় ছাত্রছাত্রীরা, আমার আজকের অ্যাসাইনমেন্ট হলো ফায়ার অ্যান্ড আইস কবিতাটির উপর একটি ভিডিও প্রেজেন্টেশন। ফায়ার অ্যান্ড আইস কবিতাটির কবি হলেন রবার্ট ফ্রস্ট। আজকে আমি ফায়ার অ্যান্ড আইস কবিতাটির সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। আমরা এবার মূল কবিতাতে চলে যাব। কবিতাটির নাম আমি আবার বলছি, ফায়ার অ্যান্ড আইস, এবং কবিতাটির কবি হলেন রবার্ট ফ্রস্ট। প্রথমেই আমরা কবিতাটির শিরোনাম বা টাইটেলের দিকে নজর রাখব। দেখা যাচ্ছে দুটি মূল শব্দ আছে। প্রথম শব্দ হচ্ছে ফায়ার। ফায়ার মানে হচ্ছে আগুন। ফায়ারকে কিন্তু ওয়ার্ল্ড বা পৃথিবীর ন্যাচারাল এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট হিসাবে ধরা হয়। আর একটা মেন ওয়ার্ড হচ্ছে আইস। আইস মানে হলো বরফ। আমাদেরকে মনে রাখতে হবে আইস ম্যানমেড হতে পারে, আবার আইস ন্যাচারাল হতে পারে। আমাদের মনে এই কবিতাটির শিরোনাম দেখে এই প্রশ্ন জাগে, ফায়ার অ্যান্ড আইস এই দুটি বস্তু খুবই কমন, অর্থাৎ এটা এক্সপেক্ট করা যায় যে এই কবিতাটির পাঠক পাঠিকারা ফায়ার অ্যান্ড আইস শব্দ দুটির সম্বন্ধে অতি পরিচিত। তাহলে কবিতাটির শিরোনাম দেখে পাঠক পাঠিকার মনে এই প্রশ্ন জাগে যে কবিতাটিতে ফায়ার অ্যান্ড আইস সম্বন্ধে কি বলা আছে। এই কৌতূহল কিন্তু সেই পাঠক বা পাঠিকাকে কবিতাটি পড়ার জন্য উৎসাহিত করে। আমরা একবার দেখব কবিতাটির মধ্যে ঠিক কি বলতে চেয়েছেন কবি ফায়ার অ্যান্ড আইস সম্বন্ধে। আমরা স্ট্যানজা ওয়াইজ মুভ করব। প্রথমে আমরা স্ট্যানজা 1টা পড়ব। কবিতাটির শুরুতে কবি বলছেন, সাম পিপল সে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার। কিছু লোকে বলেন যে পৃথিবীটা শেষ হবে আগুন দিয়ে। তাহলে কবি কি বলতে চাইছেন? কিছু লোকের মতে আগুনে পুড়ে পৃথিবী শেষ হয়ে যাবে। এটা কি ধরনের আগুন হতে পারে? তাহলে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু ফায়ারকে লিটারাল বা আক্ষরিক অর্থে ইউজ করা হয়নি। তাহলে এখানে ফায়ার হচ্ছে সিম্বল। কিসের সিম্বল বা কিসের প্রতীক? ফায়ার বোঝাচ্ছে ডিজায়ার, ইচ্ছা। কিসের ইচ্ছা? এই কিসের ইচ্ছা এটা বুঝবার জন্য আমাদেরকে প্রথম লাইনটা আর একবার পড়তে হবে। সাম পিপল সে, কিছু লোক বলেন, অর্থাৎ কিছু লোকের মতামত। দে আর অফ দ্য ওপিনিয়ন দ্যাট, ইট ইজ দ্য ভিউ অফ সাম পারসনস দ্যাট। হোয়াট ইজ দ্য ভিউ? মতামতটা কি? দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন ফায়ার, পৃথিবীটা শেষ হয়ে যাবে। তাহলে পৃথিবী শেষ মানে কিন্তু কবি এখানে বলতে চাইছেন পৃথিবীর মধ্যে থাকা মানুষ বিলুপ্ত হয়ে যাবে। তার বিলুপ্ত হওয়ার পিছনে কি কারণ থাকবে? ফায়ার মিন্স ডিজায়ার। কিসের ইচ্ছা? দ্য ডিজায়ার ফর পজেসিং মেটেরিয়াল অবজেক্টস, পার্থিব বস্তু পাওয়ার যে মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা, এই চাহিদা মানুষে মানুষে একটা লড়াই লাগিয়ে দেবে। সেই লড়াইয়ে প্রচুর মানুষের জীবন চলে যাবে। হয়তো সকল মানুষ এই লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে। পৃথিবী মানুষহীন হয়ে পড়বে। এই অর্থে পৃথিবী শেষ হয়ে যাবে। দ্য ওয়ার্ল্ড উইল এন্ড।
দ্বিতীয় লাইনে কবি কি বলছেন? সাম সে ইন ফায়ার, কিছু লোক বলে বরফে। তাহলে যদি প্রথম লাইনটার সঙ্গে দ্বিতীয় লাইনটার আমরা প্যারালাল করে পড়ি, তাহলে দ্বিতীয় লাইনটা কিভাবে পড়বো আমরা? সাম পিপল সে দ্য ওয়ার্ল্ড উইল এন্ড ইন আইস, কিছু লোক বলেন বা কিছু লোকের মতামত হলো পৃথিবীটা শেষ হয়ে যাবে বরফে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এখানে আইস মানে কিন্তু বরফ নয়, বরং আইসটাকে এখানে সিম্বল হিসাবে ইউজ করা হয়েছে। এইবার আইসটা কিসের সিম্বল, এইটা বোঝার জন্য আমাদেরকে যেতে হবে আইস বা বরফের চরিত্র বা প্রকৃতিতে। আইস বা বরফ প্রচণ্ড ঠান্ডা। এইবার একজন মানুষের প্রতি আর একজন মানুষের আকর্ষণ, মনোভাব যদি ভালোবাসা সহানুভূতিবিহীন হয়, তাহলে সেই সহানুভূতি ভালোবাসাবিহীন আবেগবিহীন সম্পর্ককে আমরা বরফের সঙ্গে তুলনা করতে পারি, কারণ দুটোই কিন্তু জীবনের উত্তেজনা, জীবনের অনুভূতি বিহীন। তাহলে আইস কথার মানে দাঁড়াচ্ছে হেট, ঘৃণা, কারণ মানুষ একে অন্যকে ঘৃণা করছে তখনই একজন মানুষ আর একজন মানুষের প্রতি কোনো রকম ভালোবাসা, কোনো রকম সহানুভূতি অনুভব করছে না। তাহলে কিছু লোক বলছেন কি, এই পার্থিব জিনিসের প্রতি লোভ, একে অন্যকে মধ্যে একটা হিংসা জন্মাবে, অর্থাৎ আমার এগুলো আছে, অন্য কারোর, অন্য কোনো মানুষের আরো বেশি আছে, যেহেতু আমি সেগুলো পেতে পারছি না, আমি সেই লোকটাকে হিংসা করব। সেই হিংসার ফলে কি হবে, মানুষের যে বেঁচে থাকার আনন্দ, মানুষের যে সামাজিক জীব হিসাবে অস্তিত্ব, সেই অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। মানুষ তো সমাজবদ্ধ জীব, কিন্তু প্রত্যেক মানুষ যদি একে অন্যকে ঘৃণা করতে থাকে, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, কেউ কারো বিপদ আপদে ছুটে যাবে না, কেউ কারো প্রতি কোনো রকম অনুভূতি দেখাবে না, সে জীবন কিন্তু মানুষকে বৃহত্তর বিপদের মধ্যে ফেলে দেবে, মানুষকে কিন্তু একা করে দেবে। সেই একাকিত্ব বোধ বা এই ঘৃণার ফলে একে অন্যের প্রতি বিদ্বেষ, সেই বিদ্বেষ একে অন্যকে কিন্তু হত্যা করতে উদ্বুদ্ধ করবে। অর্থাৎ পার্থিব বস্তুর প্রতি লোভ বা একে অন্যের প্রতি ঘৃণা একজন মানুষকে অন্য মানুষের শত্রুতে পরিণত করবে। সেই শত্রুতাই কিন্তু মানুষের অস্তিত্বকে শেষ করে দেবে, পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব আর থাকবে না। তাহলে প্রথম দু লাইনে আমরা জানলাম সাধারণ মানুষের মতামত কি, কিন্তু কবিতায় আমরা কি এক্সপেক্ট করি, কবি কি বলছেন, হোয়াট ডাজ দ্য পোয়েট সে। থার্ড লাইন এবং ফোর্থ লাইনে কবি নিজের মতামত বলছেন, ফ্রম হোয়াট আই হ্যাভ টেস্টেড অফ ডিজায়ার, আমি ডিজায়ার ইচ্ছা আকাঙ্ক্ষা যে অনুভূতি পেয়েছি। এই যে ডিজায়ার ওয়ার্ডটা কবি ইউজ করেছেন, এই ডিজায়ারটাই হচ্ছে ফায়ার কবিতাটা, ফায়ার শব্দটার সিনোনিম ইন দ্য কনটেক্সট অফ দিস পোয়েম। যদি ডিটেলে ক্ল্যারিফাই করতে বলা হয়, আমি কি বলবো, ফায়ার হেয়ার স্ট্যান্ডস ফর ডিজায়ার ফর মেটেরিয়াল অবজেক্টস, পার্থিব বস্তু পাওয়ার জন্য মানুষের ইচ্ছা, এটাকেই কিন্তু ফায়ার সিম্বলটার মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। তাহলে কবির মধ্যেও কবি সেই স্বাদ গ্রহণ করেছেন যে মানুষের মধ্যে যে ইচ্ছা থাকে পার্থিব বস্তু পাওয়ার, সেই ইচ্ছা কবির মধ্যেও আছে, বা সেই ইচ্ছা কবি অন্য মানুষের মধ্যেও দেখেছেন। সেখান থেকে কবি কি বলছেন,
তাহলে অভিজ্ঞতা থেকে কবি কি বলছেন? আই হোল্ড উইথ দোজ, হোল্ড মিন্স সাপোর্ট উইথ, সাপোর্ট সমর্থন করা, দ্য পোয়েট এগ্রিজ উইথ দোজ, with those means with those people who favor fire, favor means speak in support of, তাহলে কবি সেই লোকগুলোর পক্ষ অবলম্বন করছেন যে লোকগুলো বলছেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আগুনে, মানুষে মানুষে যে প্রতিযোগিতা জন্ম নিচ্ছে তাদের পার্থিব বস্তু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে, সেই আকাঙ্ক্ষাই যে পৃথিবীকে শেষ করে দেবে, এটা কবিরও মতামত। তাহলে আমরা প্রথম স্ট্যাঞ্জায় পেলাম পৃথিবীর ধ্বংসের কারণ, এই সম্বন্ধে সাধারণ মানুষের দুরকম মতামত এবং কবিরও মতামত। সেকেন্ড স্ট্যাঞ্জায় দেখা যাক কবি আর কি বলছেন। কবি বলছেন, বাট ইফ ইট হ্যাড টু পেরিশ টুয়াইস, যদি পৃথিবীকে দুবার ধ্বংস হতে হয়, অর্থাৎ প্রথমবার মানুষের মধ্যে লড়াই সৃষ্টি হলো। কি করে লড়াই সৃষ্টি হলো? পার্থিব বস্তুর প্রতি লোভ, পার্থিব বস্তু পাওয়ার জন্য একজন মানুষ অন্য মানুষের সঙ্গে লড়াই করতে গিয়ে একে অন্যকে হত্যা করছে। লড়াই করতে গিয়ে এমন অবস্থা হলো পৃথিবীতে জীবিত মানুষের সংখ্যা খুব সামান্য, খুব নগণ্য হয়ে গেল, অর্থাৎ পৃথিবী প্রথমবারের জন্য ধ্বংস হয়ে গেল। আক্ষরিক অর্থে নয়, রূপক অর্থে, উপমা অর্থে। তাহলে পৃথিবীতে কিছু লোক বেঁচে আছে, তারা কারা? তারা হচ্ছে সেই সকল লোক যারা পার্থিব বস্তু অর্জনের লড়াইয়ে জয়ী হয়েছে। তাদের কি হবে? I think enough of hate to say that for destruction ice is also great. কবি বলছেন I think, আমি মনে করি enough of hate মানে hate is enough, ঘৃণা হচ্ছে যথেষ্ট, to say that for destruction ice is also great। তাহলে এখানে কবি কিন্তু হেট ওয়ার্ডটা ইউজ করেছেন, যেটা আইস ওয়ার্ডটার সিম্বলিক মিনিং। কবি বলছে মানুষকে মধ্যে আমি এতটাই ঘৃণা দেখেছি যে আমি বলছি যে ধ্বংসের জন্য আইস ইজ অলসো গ্রেট। যে লোকগুলো বেঁচে আছে তারা কি? কেউ প্রচুর ফেম পেয়েছে, খ্যাতি পেয়েছে, কেউ প্রচুর ফরচুন, পয়সা পেয়েছে। দেখা যাচ্ছে দে উইল বিকাম ভিকটিমস অফ হেট, তারা ঘৃণার শিকার হবে, তারা একে অন্যকে ঘৃণা করবে। কেন? যে লোকটার ফেম আছে, খ্যাতি আছে, সে ভাববে আমি তো পৃথিবীর সব থেকে খ্যাতনামা লোক, কিন্তু আমার কাছে তো ফরচুন নেই, পয়সা নেই। যার কাছে ফরচুন আছে, পয়সা আছে, সে কি ভাববে? আমার কাছে প্রচুর পয়সা, আমি কুবের, the most economically affluent person in the world, but I do not have the fame which that person has, কিন্তু আমার সেই খ্যাতি নেই যে খ্যাতি ওই লোকটার আছে। তাহলে পার্থিব জগতের নির্দিষ্ট একটা করে অংশে তারা হলো চ্যাম্পিয়ন। তাই আমি পার্থিব জগতের চ্যাম্পিয়ন নয়, আমি পার্থিব জগতের নির্দিষ্ট একটা অংশের চ্যাম্পিয়ন। তাই সেই যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে আমার পয়সা আছে আমার খ্যাতি নেই, বা আমার খ্যাতি আছে আমার পয়সা নেই, সেই ইনফিরিয়রিটি কমপ্লেক্স একে অন্যের প্রতি ঘৃণা সৃষ্টি করবে, এবং সেই ঘৃণা কি হবে? হয় তাদের জীবনগুলোকে
আনন্দবিহীন করবে, তাদের বেঁচে থাকার আনন্দটাই তারা পাবে না। যে আনন্দবিহীন জীবন, মৃত্যু সামিল হবে, বা এই যে তাদের মধ্যে পারস্পরিক ঘৃণা, একে অন্যকে ঘৃণার চোখে দেখছে, সেই ঘৃণা থেকে তারা আবার একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হবে এবং এরাও শেষ হয়ে যাবে। তাই কবি কি বলছেন? আইস ইজ অলসো গ্রেট, গ্রেট মিন্স পাওয়ারফুল, অ্যান্ড উড বি সাফিসিয়েন্ট, যথেষ্ট হবে, এই ঘৃণাটা যথেষ্ট হবে পৃথিবীকে দ্বিতীয়বারের মতন ধ্বংস করে দেওয়ার জন্য। তাহলে এই কবিতায় কবি বললেন যে পার্থিব জগতের বস্তুগুলো পাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের, সেই আকাঙ্ক্ষা মানুষের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করবে, লড়াইয়ের সৃষ্টি করবে। এই লড়াইয়ে অধিকাংশ মানুষ মারা যাবে, যারা বেঁচে থাকবে তারা হবে গুটি কয় মানুষ। তাহলে আমরা বলতে পারি মেটাফরিক্যালি, রূপক অর্থে, উপমা অর্থে, যে পৃথিবীটা ধ্বংস হয়ে গেল। এবার কারা পড়ে রইল? যারা পার্থিব জগতের বিভিন্ন অংশের শ্রেষ্ঠ মানুষ। যখন তারা বিশ্লেষণ করবে যে আমি এই লড়াই করে কি পেলাম, তারা ভাববে আমি তো খ্যাতি পেলাম, আমি তো পয়সা পেলাম না। কেউ ভাববে আমি তো পয়সা পেলাম, আমি তো খ্যাতি পেলাম না। তাই তাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স গ্রো করবে, যে আমি ওর থেকে নিম্নমানের। তাই তারা একে অন্যকে ঘৃণা করতে শুরু করবে। এই ঘৃণা থেকে তারা একে অন্যের শত্রু হয়ে যাবে। তারা হয় একে অন্যের সঙ্গে লড়াই করবে, আগে তারা লড়াই করেছে, আবার লড়াই করবে, হয়তো তারা শেষ হয়ে যাবে, বা এই ঘৃণার দ্বারা আবৃত একটা জীবন তাদের বেঁচে থাকাটাকে মৃত্যুর সামিল করে দেবে। তাই কবি বলছেন যে পৃথিবী যদি প্রথমবারে ধ্বংস সব শেষ হয়ে যায়, তাহলে ফায়ার সেক্ষেত্রে যথেষ্ট, এবং যদি প্রথমবারে ধ্বংস হওয়ার পর দ্বিতীয়বারে ধ্বংস হওয়ার কোনো একটা সুযোগ থাকে, সেক্ষেত্রে আইস বা ঘৃণা সেটাও কিন্তু যথেষ্ট হবে। তাহলে কবিতার শিরোনামটা আমাদের মধ্যে একটা কৌতূহল জাগিয়েছিল। ফায়ার অ্যান্ড আইস বলতে কবি কি বুঝিয়েছেন? আমরা কিন্তু কবিতা পড়ে একটা অদ্ভুত জগতে চলে গেলাম, যেখানে কবি কিন্তু সাধারণ কিছু ন্যাচারাল বস্তুর কথা বলছেন না, তিনি পৃথিবীর ধ্বংসের কথা বলছেন। এবং ধ্বংসের কথা বলতে গিয়ে মানুষের চরিত্রের মধ্যে, মনুষ্য স্বভাবের মধ্যে যে নেগেটিভ কোয়ালিটি, সেগুলো কিন্তু রবার্ট ফ্রস্ট খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আমরা কিন্তু কবিতাটি পড়ে বুঝতে পারলাম রবার্ট ফ্রস্টের সিম্বল ব্যবহার করার ব্যাপারে অসাধারণ একটা দক্ষতা রয়েছে। যাই হোক, এই কবিতাটি সংক্রান্ত বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়াল, দ্যাট ইজ ওয়ার্ড মিনিং, প্যারাফ্রেজ, এমসিকিউ টাইপ প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, ফিগার অফ স্পিচ, ভ্যালু বেস কোয়েশ্চেন এবং টেক্সট বুক এক্সারসাইজ, এগুলো পাবে তোমরা আমার ব্লগ বা ওয়েবসাইটে গিয়ে। তার জন্য কি করতে হবে? এই ভিডিও প্রেজেন্টেশনের ডেসক্রিপশন পার্টে তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা আমার ব্লগ বা ওয়েবসাইটে চলে যাবে এবং এই স্টাডি মেটেরিয়ালগুলো দেখতে পাবে। যাই হোক, এই ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার এই ভিডিও প্রেজেন্টেশনটি এবং আগের ভিডিও প্রেজেন্টেশনগুলিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের মতামত এবং তোমাদের জিজ্ঞাস্য যে বস্তুগুলি এই ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লেখো। আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আবার দেখা হবে। ধন্যবাদ।